তো গত সরকার বলেছেন রাজনৈতিক স্থিতিশীলতা হলো অর্থনৈতিক উন্নতির পূর্ব শর্ত, কিন্তু আমরা দেখলাম কি রাজনৈতিক স্থিতিশীলতা ছলে বলে কলে কৌশলে 14, 18 আর 24-এ তারা নিয়েছেন, বিনা বুটে, রাতের বুটে আর আমি আর ডামির বুটে। কিন্তু আসলে সেই স্থিতিশীলতা হয় নাই, বরং বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, স্বাস্থ্য, শিক্ষা সব দিক থেকেই বিপর্যস্ত বিধ্বস্ত একটা বাংলাদেশ আমরা পেয়েছি। অর্থাৎ এক্ষেত্রে মূল যে কথাটা সেটা হচ্ছে যে শুধু রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে হবে না, একটা কমিটমেন্ট লাগবে। রাজনৈতিক দলের, সরকারের, স্টেক হোল্ডার যারা আমরা আছি, আমাদের যদি এই কমিটমেন্টটা না থাকে, মোরাল কমিটমেন্ট না থাকে, আমাদের ভ্যালুসটাকে যদি আমরা ধরতে না পারি, তাইলে আমাদের এই যতই আইন কানুন করি না কেন, যতই সুন্দর পলিসি করি না কেন, দিন শেষে আমি মানুষ, যাকে কন্ট্রোল করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সম্ভব না। আইন থাকবে, কানুন থাকবে, সিসি ফুটেজ থাকবে, সব কিছুই থাকবে, তারপর আমরা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সব কিছু করবো। 5 আগস্টের পরে যারা দায়িত্ব দিয়েছি আমরা, যাদের উপর জনগণ দায়িত্ব দিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের 3টা গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। একটা ছিল সংস্কার, দ্বিতীয় হচ্ছে বিচার, আর লাস্ট আর ফাইনাল হচ্ছে নির্বাচন। তো দীর্ঘ আলোচনা করে আমরা সংস্কারের একটা প্রস্তাবনা গতকালকে দেখেছেন, বৃষ্টি বেজায় বিকেলে আমরা দক্ষিণ প্লাজায় বসে স্বাক্ষর অনুষ্ঠান দেখলাম, আপনারা গিয়েছেন, সাংবাদিকরা সেখানে ছিলেন। আলহামদুলিল্লাহ খুবই ভালো। 166টা পয়েন্ট ছিল, সেখান থেকে 84টা আসছে। 84টার মধ্যে আবার অনেকগুলো মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়ে একটা দল বলেছেন আমাদের নোট অফ ডিসেন্ট আছে, আর এগুলি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রধানমন্ত্রী একই পদে একই ব্যক্তি একই পদে দুটো পদে থাকতে পারবেন না। প্রধানমন্ত্রীর পদে, দলীয় প্রধান পদে। কারণ কি? অতীতে প্রধানমন্ত্রী, তিনি আবার সংসদের নেতা বা নেত্রী, তিনি আবার দলীয় প্রধান। এই এক ব্যক্তি 3 জায়গায় থাকার কারণে আমরা কি দেখেছি, গুরুত্বপূর্ণ পদগুলোতে, সাংবিধানিক পদগুলোতে তার ইচ্ছার প্রতিফলনই ঘটেছে। সেখানে যোগ্যতা মানদণ্ড ছিল না, দলীয় আনুগত্য ছিল মানদণ্ড। সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটা, যে প্রধানমন্ত্রী এককভাবে করবেন না। কে করবেন? এটা একটা ইনস্টিটিউশনালিজম একটা প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু এটাতেই নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, যে দুর্নীতি দমন কমিশন হোক অথবা পিএসসি হোক ইত্যাদি, যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, নির্বাচন কমিশন, যে 7-8টা গুরুত্বপূর্ণ কনস্টিটিউশনাল পদ যেগুলো আছে, সেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা বা নেত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার সহ এই ধরনের ইনস্টিটিউশনাল একটা ফরমেশনের প্রস্তাব। এটা অসাধারণ একটা প্রস্তাব। আপাতত কমপক্ষে এতটুকু বলতে পারবো যে গত 50 বছরে যেটা আমরা করতে পারিনি, এটা হয়তো একটা ভালো পদ, ভালো একটা বিষয় ভাব। হয়তো এমন হবে যে যিনি হন না কেন, তিনি দলীয় হয়তো তার থাকবে, কিন্তু একদম অন্ধ দলীয় তিনি হবেন নাকি, কিন্তু এইটাতেই নোট অফ ডিসেন্ট দেওয়া। এগুলো আলোচনায় আসা উচিত আমাদের। এই সংস্কার প্রস্তাব বাস্তবায়নটা কিভাবে হবে? অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঐক্যমত্য কমিশন 6টা অপশন দিয়েছেন, যার মধ্যে অন্যতম ছিল রেফারেন্ডাম বা গণভোট। এটা বুঝতে আমাদের 6 মাস লাগলো। 6 মাস পরে আমরা বুঝলাম যে হ্যাঁ, গণভোট ছাড়া উপায় নেই, কিন্তু বললাম যে এটা হবে গিয়ে জাতীয় ইলেকশনের। তো এই জন্য আমাদের কমিটমেন্টের জায়গাটা, আমাকেই অগ্রাধিকার দিতে হবে, আমার দলকে অগ্রাধিকার দিতে হবে, আমার নেতাকে অগ্রাধিকার দিতে হবে। যেহেতু আমি সামনে আসতেছি, সুতরাং আমার নেতার জন্য 3 পদ রাখতে হবে, আমার দলের জন্য সব সুযোগ সুবিধা রাখতে হবে। ছলে বলে কলে কৌশলী কথাটাই তো মানুষের কাছে আসছে। এই জন্য এই যে প্রস্তাবগুলো, আমি মনে করি, তিক্ত কথা আমি বলছি, হয়তো আপনাদের কষ্ট হইতে পারে কারো কারো, কিন্তু এই তিক্ত কথাটাই আমাদের বোঝা উচিত। 5 আগস্ট আমাদেরকে সাবধান হওয়ার কথা বলেছে। এই যে 1,500 লোকের শাহাদাত, এই যে প্রায় 30-35 হাজার লোকের পঙ্গু আহত হওয়া, 500-500-ও বেশি মানুষ যাদের 2টো চোখ বা 1টা চোখ হারিয়েছে। একটু চিন্তা করি যে আমার সন্তান যদি হতো, আমার ভাই যদি হয়, যার বয়স এখন 18 বা 20, যার 1টা চোখ হারিয়ে গেছে, যার 2টা চোখ চলে গেছে, তার জীবনটা কীভাবে চলবে? নিশ্চয়ই আপনারা দেখেছেন এগুলো। এই মানুষের কষ্ট, বেদনা, আহাজারি, তার খুব কষ্ট, আপনি কী নিয়ে চল? কালকে তারা কি করেছে? এটা তো এমনি করে নেই। বাধ্য হলাম আমরা পরবর্তীতে ক্লসটা সংশোধন করলাম, এটা আমরা আগে করতে পারতাম। বাইতে বাই কথাগুলো বলছে এই কারণেই যে আমাদের রাজনৈতিক দলে আমরা যারা আছি, রাজনৈতিক অবস্থানে যারা আছি, আগামীর বাংলাদেশের জন্য তাদের হাতেই ঘুরে ফিরে সরকার, রাষ্ট্র আসবে গিয়ে। আমাদের এই কমিটমেন্টের জায়গাটা ফুলফিল না হলে, শুধুমাত্র সুন্দর, আকর্ষণীয়, বিশ্বমানের আইন করলেই আমরা দিন শেষে আসলে লাভবান হব না। আমাদের এই কমিটমেন্টের জায়গাটাকে ফুলফিল করতে হবে। করাপশন ফ্রি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদেরকে কমিটমেন্ট দিতে হবে। এর
16 বছরের সরকার বলেছেন যে এর আগের সরকার এত কোটি টাকা বাইরে পাচার করছে, মামলা দিয়েছেন, তার বিরুদ্ধে শাস্তি টাস্তি দিয়েছেন, জানেন আপনারা এগুলো। নিজেরা এসে 100 গুণ না 1000 গুণ বেশি করছেন। অমুক দলের অমুক নেতা এতশো কোটি টাকা নিচ্ছেন, আর ওনারা লক্ষ কোটি টাকা, $234 বিলিয়ন, 28 লক্ষ কোটি টাকা তারা পাচার করছে। আর অভিযোগ দিচ্ছেন অমুক দল এর আগে এত কোটি টাকা মারছে। অর্থাৎ এখন পরিস্থিতিটা এমন হয়েছে যে তুমি অন্যায় করছো, আমিও করতেছি, তো অসুবিধা কি? হওয়া উচিত ছিল তুমিও অন্যায় করছো, তুমি করাপশন করছো, আমি করব না। তুমি সন্ত্রাস করেছো, আমি করব না। কিন্তু এখন হয়েছে যে তুমিও করছো, আমিও করতেছি, একটু পার্থক্য আর কি, 19-20। তো এই মেন্টালিটি নিয়ে একটা দেশ টিকতে পারে না। আমার তো মনে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক সময় ময়লা আবর্জনা যাবে ঝুড়িতে ফেলে দেয় মানুষ জাতিকে। আল্লাহ যুগে যুগে কোরআনের ইতিহাস বলছে, মানব জাতির ইতিহাস বলতেছে যে যারা নিজেদেরকে তৈরি করে না, গড়ে না, সংশোধন করে না, সৎ হয় না, ভালো হয় না, কমিটমেন্ট থাকে না, এই ধরনের জাতি আস্থা করে নিক্ষিপ্ত হয়। আমরা কি সেই ধরনের কোনো ডাস্টবিনে যাচ্ছি কিনা এই জাতিটা? এটা আমাদের প্রত্যেকেরই অবস্থান থেকে ব্যক্তিগতভাবে আমরা সবাই জাতি হিসেবে সবাই যাতে এই বিষয়টা বোঝার চেষ্টা করি। বাংলাদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছোট্ট দেশে অনেক মানুষ দিয়েছেন, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। যদি আমরা এই মানুষকে তার নৈতিকতায়, শিক্ষায়, সাহিত্যে, সংস্কৃতিতে, তার কোয়ালিটিতে, তার দক্ষতায় যদি আমি সমৃদ্ধ করতে পারি, তাহলে এইটাই আমার সবচেয়ে বড় সম্পদ। হতে পারে অন্যান্য দেশের মতো আমাদের অনেক মিনারেল রিসোর্স নেই, আমাদের অনেক সমস্ত রিসোর্স তো কম, কিন্তু মানুষ নামক এই সম্পদ আমার সবচেয়ে বড় সম্পদ। আমাদের এই দুর্বল অদক্ষ লোকগুলো $25 বিলিয়ন মতো পার ইয়ার আনে বিদেশ থেকে, প্রায় দেখছি এরকম। আমি 2-1টা আর্টিকেলে পড়ছি, মজিদ স্যার এখানে আছেন, বলবেন ওনারা, যে সরকারি চ্যানেলে আসে যা অন্য চ্যানেলে আসে প্রায় সমান পরিমাণ। আজকে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ রাখার ক্ষেত্রে এই দুর্বল মানুষগুলো, অসহায় মানুষগুলো, অদক্ষ মানুষগুলোর একটা বিশাল অবদান। এই যে আমাদের রেমিটেন্স যারা পাঠান, এই লোকগুলোকে যদি আমরা সেমি করতে পারি, মানে একটু দক্ষ করতে পারি, এখন যা অদক্ষ আছে এটাকে যদি আমরা পার্শিয়ালি দক্ষ করতে পারি, একটু দক্ষতা তার বাড়াই। যে এখন ঝাড়ু দেয় সৌদি আরবের রাস্তায়, দেখছেন আপনারা গেলে শত শত বাঙালি ঝাড়ু দেয়। এই লোকটা যদি 6 মাসের ট্রেনিং নিয়ে যায়, তাহলে ভারতের লোকজন যাবে বসে এসিতে বসে বসে ইলেকট্রিক্যাল কাজ করে, এখানে আমার লোকটা পায় 1000 রিয়াল, সে পায় 3000 রিয়াল, কারণ সে তার একটা ছোট্ট ডিপ্লোমার ডিগ্রি নিয়ে গিয়েছে। আমি যদি আমার এই ভাইটাকে ডিপ্লোমার ডিগ্রি 6 মাসের একটা ডিগ্রি দিয়ে দিই, তাইলে তার ইনকামটা হয় $2000 রিয়াল। তার আমাদের রেমিটেন্সটা বেড়ে তখন ডাবল হবে কি? এখন যে রেমিটেন্স সে ডাবল হবে, সরকারি চাইলে ডাবল হবে। তাইলে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছে এই দুর্বল অসহায় লোকগুলো, আর আমরা এটাকে লুটপাট করে দুনিয়াটাকে, দেশটাকে আমরা শেষ করে দিচ্ছি গিয়ে। আমাদের এদিকে অ্যাটেনশন দেওয়া উচিত। আমাদের এই মানব সম্পদটাকে কাজে লাগাতে হবে। আমাদের চরমভাবে, শক্তভাবে, নিষ্ঠুরতার সাথে হলেও আমাদের করাপশন ফ্রি বাংলাদেশ গড়ার সিদ্ধান্ত নিতে হবে।